যে কারণে বাংলাদেশ গোল্লায় গেলেও তাদের বিএনপি বা তারেক জিয়ার কোনো মাথা ব্যথা আছে বলে আমি মনে করি না। যে কারণে বাংলাদেশ শেষ হয়ে যাচ্ছে, শুধু ক্ষমতায় যাওয়ার যে সিঁড়িতে সে পা দিয়েছে, শুধু উপরেই উঠতে চাচ্ছে, কিন্তু নিচে যে ভিত্তি আমার বাংলাদেশ আস্তে আস্তে তলানিতে ঠেকছে। রাজনীতিবিদ হিসেবে তারেক রহমানকেও হয়তো একদিন জবাবদিহি করতে হবে। একদিন বাংলাদেশ থেকে মুচলেকা দিয়ে লন্ডনে গিয়েছিলেন রাজনীতি করবেন না বলে, একজন দণ্ডপ্রাপ্ত আসামি, একজন খুনি এবং একজন দুর্নীতিবাজ, তাকে আজকে যারা তাকে খুনি আখ্যা দিয়েছিল, দুর্নীতিবাজ আখ্যা দিয়েছিল, মানুষের আজকে অনেক সুশীলকে দেখছি যে তারা তাদের চরিত্র বদলিয়েছে, কিন্তু তাদের পত্রিকা, তাদের ডকুমেন্ট পেপারের কিন্তু প্রমাণ দিচ্ছে যে মানুষের চরিত্রের কত পরিবর্তন হয়। এটি ঠিক আমি বিবর্তন বলবো না, যে এক সময় একজন ব্যক্তি যার নেতৃত্বে বাংলাদেশে, যাদের নেতৃত্বে 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে এখন ধোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করা হচ্ছে জনগণের সামনে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ দিয়ে গেছে, মানুষের হাতে হাতে কিন্তু তথ্য প্রযুক্তির ডিভাইস। একটু খোঁজ নিলেই দেখতে পাবে সারা বাংলাদেশকে কিন্তু জঙ্গির আকলায় পরিণত করেছিল এই তারেক জিয়া, খালেদা জিয়া, এই বিএনপি। তারা আজকে শুধু ক্ষমতায় যাওয়ার মোহে তাদের অস্তিত্ব ন্যূনতম যতটুকু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ততটুকু তারা হারিয়েছে। কেননা আপনি ভালো করে খেয়াল করে দেখবেন, প্রত্যেকটি পরতে পরতে মানে এই খুনি ফ্যাসিস্ট ইউনূস গং যত অপকর্ম করে যাচ্ছে, মানুষের রক্ত ঝরাচ্ছে, বাংলাদেশকে বিরান ভূমিতে পরিণত করছে, আমার মা বোনকে ধর্ষণ করছে, নারীর প্রতি সহিংসতা বাড়ছে, সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠানকে, শিক্ষকদেরকে লাঞ্ছনা করা হচ্ছে, তাদেরকে জোরপূর্বক মব করে পদত্যাগ করানো হচ্ছে, শিক্ষকদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হচ্ছে। আমার জামাল স্যার, জিনাত হুদা স্যার বা আমাদের জয়নাব বিনতে বা আমাদের যে শিক্ষক নিগৃহীত হয়েছে, তাদের পাশে কি তারেক জিয়া বিএনপি দাঁড়িয়েছে? সাধারণ মানুষগুলোর আজকে যে বেদনার্ত যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণের পাশে কি তাদের কি হয়? হচ্ছে একটাই, সেটা হচ্ছে দেশ দেশ গোল্লায় যাক, মানুষগুলো মানে খুনে মরুক, গ্রেপ্তারে মরুক, কারাগারে মরুক, ধ্বংস হয়ে যাক, কোনো কিছুই বলার দরকার নাই, আমাকে ক্ষমতায় যেতে হবে। কারণ ক্ষমতাই একমাত্র আমার পিতারও বা প্রধান জায়গা ছিল ক্ষমতারোহণ। যেভাবে সামরিক শাসনকে জায়েজ করার জন্য গণভোট দেওয়া হয়েছিল, ঠিক একইভাবে পিতার পদাঙ্ক অনুসরণ করে সেটাই কিন্তু বিএনপি জায়েজ করতে যাচ্ছে। হ্যাঁ, বিএনপির ভিতরে যেমন ফজলুল সাহেবের কথা বলতে হবে, মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু প্রশ্নে সে অনড়, সে হয়তো না ভোটের পক্ষে কথা বলছে, কিন্তু বিএনপি জামাত আলাদা কিছু নয়, তাদের মৌলিক জায়গা কিন্তু ওই পাকিস্তানবাদী মানসিকতা। বিএনপির ভিতরেও কিছু মুক্তিযোদ্ধা আছে বা প্রগতিশীল মানসিকতা সম্পন্ন মানুষ থাকতে পারে, তারা বলতে পারে, কিন্তু তাদের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, তাদের নীতি নির্ধারণী যে জায়গা, সে জায়গাটি কিন্তু ইউনূস, জামাত, পাকিস্তান, আইএসআই সব কিন্তু এক একটা। সেক্ষেত্রে এরা যে প্ল্যাটফর্মটি আজকে দাঁড় করিয়ে দিয়ে যাচ্ছে, আমি আজকে আপনার টকশোর মাধ্যমে আমি বলতে চাই, যে ফাঁদ তারা তৈরি করছে, এই ফাঁদে কিন্তু বিএনপি তারেক জিয়া খুব দ্রুতই পড়তে যাচ্ছে। এবং আমি মনে করি বাংলাদেশের বিএনপি তারেক জিয়া না বুঝলেও বাংলাদেশের জনগণ কিন্তু ঠিকই বুঝতে পারছে, যে কারণে জনগণের ভিতরে এই রক্তক্ষরণ, এ কারণেই কিন্তু জনগণ ফুঁসে উঠছে ধীরে ধীরে, এ কারণেই কিন্তু পোশাক পোশাক শ্রমিকরা ফুঁসে উঠছে, এ কারণেই কিন্তু সমাজের যারা ভিকটিম, যারা নির্যাতিত, তারা কিন্তু আজকে সংঘবদ্ধ হচ্ছে বাংলাদেশ রক্ষা করবার তাগিদে। একদমই তাই। এবং আরেকটা ব্যাপার আপনার কথা প্রসঙ্গে জয়দেব, আমি একটু বলি, অনেক সময় একটা কথা বলা হয় যে যারা মূলত চোখ লজ্জার কারণে সরাসরি জামায়াত করতে পারে না, তারা দিন শেষে বিএনপিটা করে আর কি, কারণ চোখ লজ্জার জন্য সরাসরি জামাত করা যায় না। আচ্ছা, আমি এনাম ভাইয়ের কাছে যাচ্ছি। এনাম, একটা ব্যাপার, আমরা এই যে এনসিপি প্রসঙ্গে একটু আসি। এনসিপির যিনি প্রধান রয়েছেন, সেই জামায়াত, যাকে নিজেরাই বলেছে যে আমাদের তৈরি করা, আমাদের ট্রেন করা, ও তো আমাদের ছেলে, সেই জামায়াতের ছেলে নাহিদ ইসলাম, সে তার একটা বক্তব্যে দুদিন আগে বলল যে আপনারা যদি আমাদেরকে অপছন্দ করেন, যদি আমাদেরকে ভোট নাও দিতে চান, তাহলে আমাদেরকে ভোট দিয়েন না, কিন্তু আপনারা হ্যাঁ ভোটটা দেন। মানে এই যে যেই জুলাই ষড়যন্ত্রে যে সাধারণ মানুষ যাদেরকে মেধাবী বলে বিশ্বাস করেছিল, যাদেরকে নতুন ধারার রাজনীতি তারা তৈরি করবে বলে বিশ্বাস করেছিল, তারা আওয়ামী লীগ, বিএনপি বা সবকিছুর বাইরে গিয়ে
একটা আরো ইতিবাচক কিছু করবে এমনটা প্রত্যাশা রেখেছিল, সেই দল কেন 16 মাসের মাথায় এসে সেই দলের প্রধানকে বলতে হয় আপনারা আমাদেরকে অপছন্দ করলে যদি আমাদেরকে ভোট না দেন দিয়েন না? এই যে কথাটা, মানে তারাও তো নিজেরা টের পাচ্ছে যে তাদের অবস্থানটা এই রাষ্ট্রে কোথায়, গণমানুষের মধ্যে তাদের অবস্থানটা কোথায়। তো এই দলটার আমার আপনার কাছে প্রশ্ন যেটা, যে জামায়াত ইসলাম তাদেরকে 30টা সিট দিয়েছে, জামায়াতের হাতে সিট আছে ধরা যাক 300 আসন নির্বাচন করবে জামাত, তাহলে 270টা আসনে জামায়াতের যে ক্যান্ডিডেট তার পক্ষে কিন্তু এনসিপি নেতারা প্রচার করতে হবে জোটের নিয়ম অনুযায়ী, আর 30টা আসনে তাদেরকে জেতাবার জন্য কাজ করবে জামায়াত। তো যেই দলটাকে বাংলাদেশের সাধারণ মানুষ জুলাইতে বা একটা অংশের মানুষ বিশ্বাস করেছিল তারা নতুন ধারার রাজনীতি করবে, সেই দলটা 270 আসনে জামায়াতকে জেতাবার জন্য কাজ করবে মাঠে নেমে 270 আসনে। তো এই এর পরেও কি আসলে এই এনসিপি কে আলাদা করে জামায়াতের চেয়ে দেখার কোনো সুযোগ থাকে কি না? মানে আপনার আমার অবস্থান, আমি সাধারণ মানুষের দিকে প্রশ্নটা রাখছি, আপনার কি মনে হয় এই যে রাজনীতিটা এনসিপি যে মানুষকে প্রতারণাটা করলো? দেখুন, খুব সুন্দর একটি পয়েন্ট আপনি উপস্থাপন করেছেন। আসলে এত রং একই রঙে এত রূপ কি করে আসে এটা আমাদের বোধগম্য নয়, কারণ রাজনীতির এই ধরনের পতিতাবৃত্তিতা, আমি একেবারে বাজে ভাষাই বললাম, এটি ইতিহাসে বিরল না। বাংলার ইতিহাসে এই ধরনের পতিতাবৃত্তিমূলক রাজনৈতিক ক্যারেক্টার অতীতে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কিংস পার্টিদের থেকেই আমরা দেখেছি। তো এখন এই অবস্থায় দাঁড়িয়ে নাহিদ, সার্জিস, আসিফ, হাসনাত, মাহফুজ, এই যে তথাকথিত যে এনসিপি নেতৃবৃন্দ, তারা যে প্রতারণার মাধ্যমে একটি ঘটনা ঘটিয়ে আজকে দেশকে ধ্বংসস্তূপে পরিণত করার দোরগোড়ায় এনেছেন, এটি আমি বুঝছি, আপনি বুঝছেন, জয়দেবদা বুঝছেন, পাবলিক কি বুঝছেন না? বাংলার মানুষ তো ভাত খায় ভাই, ঘাস খায় না। তো সবাই বুঝতে পারতেছেন। আজকে রাস্তায় দাঁড়িয়ে যখন মহিলারা চিৎকার করতেছেন বাচ্চা কোলে নিয়ে, যে মানে আজে বাজে ভাষায়, কেউ বলতেছে এই বাল, কেউ বলতেছে মানে ড্যাশ ড্যাশ ড্যাশ, হ্যাঁ, বা মানে উল্লেখ না করি নেত্রী, মানে এগুলো বললে আমাদের নেত্রী আসলে তো শেখ হাসিনা। আমি এই যে আবার শেখ হাসিনা প্রসঙ্গ চলছে, মানে উনি কি ধরনের একজন মানুষ দেখেন, যে আমাদের বিরুদ্ধে সরাসরি ওপেনলি এই ছিঁড়ে ফেলবে, ওইটা ই করে ফেলবে, এই বা মানে যাই হোক বিভিন্ন ভাষা। তো উনি কিন্তু বারবার একটা ডিরেকশন দেন যে তোমরা ছাত্রলীগের ছেলেদেরকে বইলো, তোমরা ছাত্রলীগের সবাইকে, উনি যখনই যে মিটিং এ থাকেন বলেন যে দেখো রাজনীতি করো, রাজনীতি করবা, আমি তো বয়স হয়ে গেছে, তোমরাই তো এই দেশে রাজনীতি করবা, তোমরা এই দেশটাকে দেখে রাখবা, তোমরা এই দেশটাকে চালাবা, তোমরা মুখের ভাষা খারাপ করবে। রাজনীতির একজন নেতা, রাজনীতির একজন কর্মীর, একজন ছাত্র, যে কোনো সংগঠনের কর্মীর মুখের ভাষাটা যদি একেবারে খুব খারাপ হয়, বাজে হয়, এটি আসলে শুনতে সত্যি একটু বেমানান। তো এই ধরনের কুরুচিপূর্ণ ভাষা যে বিষয়ে বলতেছিলাম, আজকে ওদেরকে গালিগালাজ করা হচ্ছে রাস্তাঘাটে, আমরা দেখছি মানুষ গালিগালাজ করছে। হ্যাঁ, তো এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ওরা কি বুঝতে পারছে না? আজকে দেখেন নাসির উদ্দিন কি পাটোয়ারি, যাকে ফেসবুকে বহুল প্রচার পরিচিত, যিনি ডারবি নাসির নাম, আমি আসলে ওর নামকরণ মহত্বটা জানি না, ডারবি নাসির কেন, উনি হয়তো বা ডারবি শিকারের উনি খেতেন বা এই ধরনের কোনো একটা বিষয় হবে, এনিওয়ে এটা তার ব্যক্তিগত বিষয়, ধূমপান, তিনি কোন সিগারেট খাবেন না খাবেন। তো এই ডারবি যে নাসির সাহেব, উনি দেখেন কোথাও একটা প্রচারণায় গিয়েছে, সেখানে যুব দলের লোকজন, মানে বিএনপি কাইন্ড অফ দেয়ার অ্যালাইড, মামুভাগ্নে একটা সম্পর্ক, যদিও তাদের মধ্যে আবার এই ক্ষমতা নিয়ে রেশারেশি আছে। যুব দলের কিছু কর্মী তাকে এক প্রকার মারতে যাচ্ছে, কালকে রাত্রে তো মনে হয় ভিডিওটা দেখলাম, বেশ ভাইরাল সোশ্যাল মিডিয়া। এই সেই আপনাদের দলের লোকজন চান্দাবাজি করে ইত্যাদি, যেটা বললাম আর কি, মানে মামু তুমি খাবে না, বাইকনে খাইবো, বাইকনে খাইবো না, মামু খাইবো, হ্যাঁ, এটা নিয়ে তাদের মধ্যে যে কারাকারি, এটা কিন্তু ওপেন। যুব দলের লোকজন তাকে বলছে, এক বয়স্ক মুরব্বী ভদ্রলোক, চশমা পরা, দাঁড়িয়ে টেনে এলাম, মিনিমাম 60 আপ, ওই আঙ্কেল নাসিরকে বেশ সেই ডারবি, সরি নাসির, যে উনি ওনাকে উল্টো পাল্টা ভাবে রাস্তায় দাঁড়িয়ে ওপেন অন ক্যামেরা বাজে ভাবে ব্যবহার করছে। বেচারা কিন্তু আসলে ভোট চাইতে গেছে। তো এই ধরনের পরিস্থিতিগুলো এরা বুঝতে পারছে, এরা বুঝে গেছে যে আমাদের ঘন্টা বেজে গেছে, বিদায়ের ঘন্টা। আসলে এই ধরনের ঘটনার যারা কুশীলব থাকে তাদের পরিণতি কি হয়, কিন্তু ওই যে নূর, রাশেদ, ফারুক, ডালিম, এদের দিয়ে আমরা অতীতে দেখেছি। এবারও এরা বুঝতে পারছে, তবে এরা একটু বেশি চালাক, তো খুব বেশি সচেতন, মাস্টার মাইন্ড টাইপের। যে ইউনূস সাহেব তো মাহফুজকে সেই আমেরিকায় দাঁড়িয়ে বলে এসেছে মাস্টার মাইন্ড, তো আবার ইউনূস সাহেবের যে বুদ্ধি, আসলে তো ইউনূস সাহেবের আমরা আন্ডার এস্টিমেট করছি। ইউনূস সাহেব কত বড়
একটা ডেভিল, একটা কি ধরনের নেগেটিভ ক্যারেক্টার এবং কি ধরনের ধ্বংসাত্মক চিন্তা চেতনা ওনার মধ্যে আছে, এটা কিন্তু আমরা অনুধাবন করতে পারি। এই জায়গাটা আমাদের ব্যর্থতা ছিল, এটা স্বীকার করতে হবে। তো এই ডেভিলস ব্রেইন যখন ওদের পিছনে আছে, তো ওরা কতটা সচেতন আগে থেকেই বলা যায়। এই কারণেই তো এই যে আমরা যে বলছি, মানুষ বলছে যে দেশ বিদেশে সম্পদের পাহাড় করছে, ওরা বিদেশে খালি টাকা পাচার করছে আর করছে। আরে ভাই, ওরা তো করবেই, ওরা তো সচেতন ভাবেই করছে। ওরা তো এই যে এই সম্পদটাকে জাস্ট বাঁচানোর জন্য করছে এমন না, ওরা ভবিষ্যতে দেশের বাইরে গিয়ে থাকতে হবে, বেঁচে টেঁচে থাকতে হবে, এই কারণে ওরা সম্পদের পাহাড়টা করছে। দেশের মানুষের মাথাগুলোরে বেচা, দেশের মানুষের বলদ মফিজ বানাইয়া আমরা যে এই যে ঘটনা ঘটাইছি, জুলাই আগস্টে মানুষ টানুষ মাইরে এই যে দেশটায় লুইটে পুইটে খাইতেছি, দেশটায় ধ্বংসের চূড়ান্ত সীমে নিয়ে যাচ্ছি। এরপরে তো এই দেশের মানুষ আমাদের ছিঁড়ে বিড়ে ফেলাই, এটা ওরা বুঝতেছে না। এটা বুঝিয়ে ওরা সবকিছু বাইরে পাঠাচ্ছে, যে কোনো সময় পাখি উড়াল দেবে আকাশ। হ্যাঁ, তো এই পরিস্থিতিতে ওরা আছে। তো নাহিদ এই কারণেই বলেছে যে ভাই আপনি আমারে ভোট দেন আর না দেন, হ্যাঁ ভোট দেন। মানে নাইমা মারতে তো কানা মামা ভালো, নাইমা মারতে তো কানা মামা অনেক ভালো। নাহিদ ওইটি হিসেব করছে যে আমি তো এমপি হইতে গেলে ইউনুস বাবার মেটিকুলাস ডিজাইনে মন্ত্র টন্ত্র দোয়া টোয়া পরে ফুটু দিয়ে তাবিজ টাবিজ দিয়ে পানি পড়া নিয়ে আমার হইতে হবে, ডিজে ভাই টিভাই ইত্যাদি ব্যবহার করে। হ্যাঁ, এই গোপন টিম টিম ওদের ব্যবহার করে, বিদেশ শক্তির যে গোয়েন্দা বাহিনী টাহিনী, জানি না এগুলো আসলে সত্য কিনা। ভাবতে অবাক লাগে যে আমার দেশ আজকে বিদেশি বিভিন্ন গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত হয়েছে। তো এদের সহযোগিতা নিয়ে নাহিদ জাহিদ এদেরকে এমপি হতে হবে। তো যদি না হতে পারে তাহলে অন্তত হা ভোট টোট দিয়া যদি ওই যে জিয়াউর রহমানের সেই কায়দায় যদি হাবরকে জয়ী করা যায়, হ্যাঁ, এই মেসেজটা দেওয়া গেলে তো বলতে হবে না আমরা যেই সংস্কার চেয়েছিলাম সেই সংস্কারই তো মানুষ চেয়েছে। নাহিদ সাহেব, আপনি আসলে ভুলে গেছেন যে এই দেশের মানুষকে বোকা এক দুইবার বানানো যায়, বারবার না। মানুষ যা ভুল করার করে ফেলেছে, মানুষ এখন অনুতপ্ত, অনুশোচনায় ভুগছে। মানুষ এখন আপনাদের এই মব কালচারকে আস্তে আস্তে পায়ে ঠেলে দিয়ে জেগে ওঠার সময় হয়ে গিয়েছে। আপনারা যেই রাস্তায় হাঁটছেন, যদি এই রাস্তায় আপনাদের ভাগ্য ভালো থাকে, বেঁচে টেচে প্লেনের ওই যে আফগানিস্তান থেকে যখন আমরা দেখেছিলাম ওই যে প্লেনের লেজ টেজ ধরে ধরে চাক্কা টাক্কা ধরে ঝুলে টুলে মানুষ পলানোর চেষ্টা করছে, হ্যাঁ, এই পরে এরকম একটা পরিবেশ আসবে বাংলাদেশে, সেটি মনে হয় না খুব বেশি দেরি আছে। তো সেই অবস্থায় যদি বেঁচে টেচে যেতে পারে ভালো, আর যদি যেতে না পারে তাহলে তো আর কিছু করার নেই, জনগণের সিদ্ধান্ত নেবে, রায় নেবে। তবে হ্যাঁ, একটা কথা আমি বলি, এই কথাটা আমরা অনেক জায়গায় বলেছি যে জুলাই আগস্টে যে মেটিকুলাস ডিজাইন ছিল, এখানে অনেক অনেক কি ম্যাক্সিমাম সাধারণ মানুষই না বুঝে ভুল বুঝে পা বাড়িয়েছে। হ্যাঁ, তবে আওয়ামী লীগ কখনোই প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না, শেখ হাসিনা কখনোই প্রতিহিংসা রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা আমাদের জায়গা থেকে শেখ হাসিনার কর্মী হিসেবে, ফলোয়ার হিসেবে, অনুসারী হিসেবে আমরা বলতে চাই যে শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন এবং আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যখন আমরা পুনরায় গ্রহণ করব, তখন কোনোভাবে মেয়র মানে শুধুমাত্র যে কে স্ট্যাটাস দিয়েছিল, কে রাস্তায় নেমে আমাদের বিরুদ্ধে কথা বলেছিল, এই কারণে কেউ বিন্দু মাত্র হয়রানি হবে এই দুশ্চিন্তা করবেন না। এটি সাধারণ ছাত্র ছাত্রী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষকে আবারও বঙ্গবন্ধু কন্যা দেশ শেখ হাসিনার পক্ষ থেকে অবগত করতে চাই যে এই ধরনের কোনো ভয় ভীতির কোনো কারণ নেই। জাস্ট নির্ভয় থাকুন আপনারা। আপনারা আমরা আমাদেরও ভুল থাকে, মানুষ মাত্রই ভুল ছিল, ত্রুটি ছিল, বা হয়তো বা অনেক ক্ষেত্রে আপনারা আপনাদের যেটা মনে হয়েছে সেটা বলেছেন। এই এই ধরনের একটা গণতান্ত্রিক, হ্যাঁ, মুক্ত বুদ্ধি চর্চা, যেটাকে বলে ফ্রিডম অফ স্পিচের একটি বাংলাদেশই তো শেখ হাসিনা সবসময় চেয়েছে। উনি তো কখনো মানুষের মুখ চেপে ধরেনি, টুটি চেপে ধরেনি, যেই ধারা আমরা এখন দেখতে পাচ্ছি। তো এই জায়গা দিয়ে শুধুমাত্র তারাই বিচারের কাঠগড়ায় দাঁড়াবে যারা মানুষ হত্যা করেছে, যারা লুট করেছে, যারা দেশটাকে ধ্বংসের দোরগোড়ায় নিয়ে গিয়েছে। সুতরাং সাধারণ যারা মানুষ, তাদের কারোই বিচলিত হওয়ার কোনো কারণে। আপনাদের অনেককে এই জুজুর বই দেখানো হয় যে আওয়ামী লীগ ফিরলে এই হইব সেই, আওয়ামী লীগ ফিরলে তাদের পাশার চামড়াই লাল হবে যারা মানুষের রক্তে এদেশের রাজপথকে লাভ করেছে, শুধুমাত্র তাদের পাশার চামড়াই লাল হবে, অন্য কেউ কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হয়। বরং এখন জনগণকে ভয় থাকতে হয়, কখন চুরি হয়, কখন ডাকাতি হয়, কখন মব হয়, কখন আমাকে চাঁদা দিতে হয়, কখন আমাকে বিপদে করতে হয়, কখন কে এসে এইটা বলে ওইটা বলে টাকা খায়। অন্তত শেখ হাসিনার 16 বছরে এই পরিবেশ ছিল না, আবারও বাংলাদেশ সেই পরিবেশে ফিরবে এবং আপনারা আমরা সবাই মিলে এই দেশ ধ্বংসকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। একেবারেই তাই। কারণ এই জুজুর ভয়টা আসলে শুরু থেকে দেখানো হচ্ছিল আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, আওয়ামী লীগ চলে আসবে, মানে এই একটা ব্যাপার না যে ওরা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে ঠিক, কিন্তু আপনি একটু হিসেব করে দেখেন ওরা একটা রাত কিন্তু শান্তিতে ঘুমাতে পারেন আতঙ্কে।
আওয়ামী লীগ চলে আসলো, এই ছাত্রলীগ চলে আসবে, এই কি হবে, সবাই ঐক্যবদ্ধ হন, সবাই ঘন হয়ে আসুন, এই বয়ানটা, ওই ন্যারেটিভটা ওরা যেরকম দাঁড় করাবার চেষ্টা করে, এবং এই যে আতঙ্কের পাশে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াবার চেষ্টা করে বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে এলে আপনাদের এটা হবে ওটা হবে। কিন্তু প্রতিহিংসার রাজনীতি যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করতেন, তাহলে নিশ্চয়ই তিনি তার পরিবারের সবচেয়ে মর্মান্তিক যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার করতে এত দীর্ঘ সময় নিতেন না, সাধারণ একটা হত্যাকাণ্ডের মতোই সাধারণ প্রক্রিয়ায় বিচার করতেন না, মানে এত দীর্ঘ সময় নিতেন না তিনি যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকতেন। তো মাননীয় প্রধানমন্ত্রী কোনো কালেই প্রতিহিংসা পরায়ণ না। তো এই কারণে আসলে এই জুজুর ভয়টা দেখাচ্ছে শুধু যাতে আওয়ামী লীগের ব্যাপারে আপনার বিদ্বেষটা জাগে, যাতে আপনি আতঙ্কে থাকেন আওয়ামী লীগ নিয়ে, অন্য কিছুই না। জয়দেব, একটা ব্যাপারে আমি একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন করি আপনাকে, কারণ সেই জুলাই থেকে যেই মানুষগুলো আসলে প্রতিনিয়ত মানুষকে সাবধান করতে চেষ্টা করেছিল রাজপথে থেকে একদম, যে এই জুলাই ষড়যন্ত্র, এটার বিরুদ্ধে রুখে দাঁড়ান, যার আহ্বান জানিয়েছিল, তার মধ্যে আপনি অন্যতম একজন মানুষ যিনি সেই সময় থেকে এখনো কাজ করে যাচ্ছেন। তার মধ্যে আপনার ব্যক্তিগত জীবনে ভীষণ অসুস্থতা, উত্থান পতন অনেক কিছুই গিয়েছে, কিন্তু আপনার কণ্ঠ কখনো রোধ হয়নি। আপনার, যদি আমি সাধারণ মানুষের জায়গা থেকে একটা প্রশ্ন জানতে চাই, আপনার কাছে জানতে চাই যে ধরেন তিনটা আমাদের উপলব্ধি জায়গা থেকে যদি আমরা সংশোধনের কথা বলি, যে আমাদের ভুলগুলো ছিল, আমরা তো অনেক ধরনের ভুল করি, এত বছর রাষ্ট্রক্ষমতা থাকা পৃথিবীর কোনো সরকারের পক্ষে সম্ভব না যে সে কোনো ভুল করবে না, পৃথিবীর কারোর পক্ষে সম্ভব না এটা। সেই জায়গা থেকে যদি বলা যায় যে ধরেন যে তিনটা ভুল আমরা সংশোধন করতে চাই আগামীতে, যেটা গণমানুষের উপরে সরাসরি একটা ইতিবাচক প্রভাব ফেলবে, আমাদের যে রাজনৈতিক দর্শন সেটার সরাসরি সুবিধাভোগী হবে জনগণ, এরকম তিনটা পরিবর্তন যদি আমি বলি, আপনার মনে কোন তিনটা আমাদের নিজেদের দরকার পরিবর্তন? না, যেমন ধরুন আমরা 5 আগস্ট পূর্ববর্তী সময় জুলাই প্রতারণা বা জুলাই সন্ত্রাস বা জুলাই জঙ্গি উত্থানকালীন সময় আমাদের ষড়যন্ত্র, যে মেটিকুলাস ডিজাইনের যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র ধরতে না পারা একটি অন্যতম ভুল ছিল। সেক্ষেত্রে সেই ভুলের খেসারত আমরা দিচ্ছি। এটি কোনো আন্দোলন ছিল না, এটি জুলাই প্রতারণার মধ্য দিয়ে জুলাই জঙ্গি সন্ত্রাস। সেক্ষেত্রে এর পরবর্তীতে আমাদের সংগঠনগতভাবে একজন আওয়ামী লীগ বা যুবলীগ বলুন বা ছাত্রলীগের কর্মী হিসেবে আমাদের ভেতরে যে আত্মোপলব্ধি, প্রথমত সংগঠনের প্রাণ হচ্ছে তৃণমূল, আমাদের কর্মী ভাইয়েরা বোনেরা, তাদের ভেতরকার যে এখন অন্তর্বেদনা, যে ক্রন্দন, তাদের যে কষ্ট, যে বেদনা, এটি আমরা যেন সবাই উপলব্ধি করি। কারণ কেন্দ্র এবং প্রান্তের সমন্বয় না হলে কখনো কোনো বিজয় আসে না। আমি বিশ্বাস করি আমাদের সেই ঘাটতি ছিল, বা কর্মী দলে প্রোভাইড করবার ক্ষেত্রে যে ফিল্টারিংটা প্রয়োজন, সেই ফিল্টারিংটার ক্ষেত্রে আমাদের একটু ঘাটতি ছিল। সেই জায়গা ইনান এবং আমার কারোর দায় কম নয়, আমরা কিন্তু সবাই এক্ষেত্রে পর্যায়ক্রমেই দায়ী। তা অভ্যন্তরীণ ভাবে সংগঠনে প্রথম যে কর্মীটি আসবে সেই প্রবেশ দ্বার কিন্তু ছাত্রলীগ। সেক্ষেত্রে আমরাও ছাত্রলীগ করেছি, হয়তো আমাদের হাত দিয়েও এই গুপ্ত সংগঠনের তারা কিন্তু প্রবেশ করেছে, আমাদের পরবর্তী লেয়ার বাই লেয়ার প্রবেশ করেছে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নাই, বা সব সংগঠনে প্রবেশ করেছে। সেক্ষেত্রে এর যদি কোনো ভুল স্বীকার করা লাগে, অবশ্যই আমরা দায়ী। তা এই দায় আমাদের, এটি তৃণমূলের কোনো দায় নয়, বা আমাদের কর্মীদের কোনো দায় নয়। আমাদের কর্মীরা কখনো ভুল করে না, ভুল করলে আমি করেছি, ভুল করলে আমাদের সহযোদ্ধা যারা তারা ভুল করেছে। কর্মীরা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না, তারা কিন্তু ডাকের অপেক্ষায় ছিল, আমরা ডাক দিতে ভুল করেছি। আজকে সাদ্দাম এবং ইনানকে দেখেছি রাজপথে থেকে, ইনান আমি নিজে রাজপথে থেকে প্রতিটি মুহূর্তে ওই প্রতিক্রিয়াশীল যে বাংলাদেশ বিরোধী শক্তিকে মোকাবেলা রাজপথে কিন্তু সঠিকভাবেই করেছি। সমস্যাটি যেটি হয়েছে আমাদের কৌশলগত যে সংকট বা তথ্য ঘাটতি বা গোয়েন্দা তথ্য ঘাটতি, এই জায়গাটি আমাদের ছিল, এই ভুল আমরা স্বীকার করব। এমনকি সংগঠন শক্তিশালী করবার ক্ষেত্রে আমি আমার পরিবারের সর্বকনিষ্ঠ যে সদস্য, আমি ভুল করলে সেই সর্বকনিষ্ঠ সদস্যের কাছে আমার ক্ষমা চাইতেও কোনো সমস্যা নাই, কারণ সংগঠনগতভাবে ইন্টারনালি আমাদের ভুল ছিল। কিন্তু কোন জনগণের ক্ষেত্রে আমাদের যে অ্যাপ্লাই যেটি ছিল সেটির ক্ষেত্রে কোনো ভুল ছিল না বলেই আমরা মনে করি সেটি আজকে বারবার প্রতীয়মান হয়। আজকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কথাটি বারবারই প্রমাণিত হচ্ছে যে কারা এই আন্দোলনের নেপথ্যে ছিল। তাহলে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কি ভুল বললেন? এটা তো জামাত শিবির।
এদেরকে সহযোগিতা করেছে বিএনপি সহ অপর যারা সবসময় যারা বাংলাদেশের মূল চেতনা স্রোতের বাইরে ছিল, তারা কিন্তু সহযোগিতা করেছে। যতই বিএনপি খেয়াল করে দেখবেন 5 আগস্ট পূর্ববর্তী সময় মির্জা ফখরুল বারবার বলেছে আমরা কিন্তু এদের সাথে নাই, আমরা কিন্তু এদের সাথে নাই। আবার ঠিকই নয়ন থেকে শুরু করে যুব দল, ছাত্র দল সবাই কিন্তু দেদারসে তাদের ভিডিও ফুটেজ তখন কিন্তু প্রকাশ্যে এসেছে। এখন কিন্তু তারা বারবার বলছে আমরাই নেতৃত্ব দিয়েছি, আমরাই নেতৃত্ব দিয়েছি। সেক্ষেত্রে এই জুলাই প্রতারণা বা জুলাই সন্ত্রাসের পার্টও বিএনপি আজকে যেটি আগে বলছিলেন যে নির্বাচন ক্ষেত্রে কেন তারা হ্যাঁ না ভোটের ক্ষেত্রে বিভ্রান্ত, আসলে তারা বিভ্রান্ত না। তাদের মূল এবং শিকড় একটি জায়গায়, সেই একটি জায়গায় রয়েছে এবং সেখানে তারা কিছু মেটিকুলাস ডিজাইন সংগঠনগত ভাবেও করেছিল যে তুমি প্রকাশ্যে আসবা, তুমি প্রকাশ্যে আসবা না, এমন ভাবে ডিজাইনটি তৈরি করেছে। সেখানে আমরা বিভ্রান্ত হয়েছি, এ দায় আমাদেরকে নিতে হবে। পাশাপাশি তৃণমূলের কর্মী যাদের আমরা আসলেই খোঁজ নেওয়া উচিত ছিল, আমরা খোঁজ নিতে পারিনি। আপনার এই টকশোর মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে কর্মীর খোঁজ নিয়ে আমার উচিত ছিল, যাদের খোঁজ আমি নিতে পারিনি তাদের কাছে করজোড়ে ক্ষমা চাও আমার পক্ষে সম্ভব এবং তাদের কাছে মাথা নত হতেও আমি প্রস্তুত রয়েছি। এবং সংগঠনে এখনো পর্যন্ত যারা রক্ত ঝরাচ্ছে, জীবন প্রাণ লড়াই করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছে, এই ছাত্রলীগের আমাদের ভাইয়েরা জীবন প্রাণ লড়াই করে রক্ত দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ভ্যানগার্ডের দায়িত্ব পালন করছে। যুবলীগের অনেক যুব তারুণ্যকে ঠিক তেমনটি দেখছি। পাশাপাশি স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যারা নিবেদিত তাদেরকে কিন্তু ঠিকই দেখছি। এখনো এই সংকটকালীন সময়ে ছাত্রলীগকে দেখুন অনলাইনে সবচেয়ে প্রাগ্রসর। ছাত্রলীগের প্রশংসা করতেই হবে। 5 আগস্ট পূর্ববর্তী সময়ে অনেকে ওদের নিয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমি বলবো ওদের পাশে দাঁড়াতে হবে, ওদেরকে সাহস দিতে হবে, ওদেরকে অনুপ্রাণিত করতে হবে, কারণ এরাই পারবে। এখন ওরাই কিন্তু আমাদের ছাত্রলীগই কিন্তু আমাদেরকে পথ দেখাচ্ছে। তাই ছাত্রলীগকে কেউ ডিমোরালাইজ করবেন না। আমরা যারা সংগঠন পছন্দ করি বা সংগঠনকে ধারণ করি, ছাত্রলীগকে ঊর্ধ্বে রেখেই আমাদেরকে কাজ করতে হবে। তাদের ভুল ভ্রান্তি থাকলে তাদেরকে সহযোগিতা করতে হবে, তারা যেন মানসিকভাবে ভেঙে না পড়ে। এটির জন্য আমাদের সর্বোচ্চ যেটি করা সেটি আমাদের করতে হবে। পাশাপাশি আমরা আমাদের দায় আমাদের কর্মীদের কাছে স্বীকার করতে সমস্যা কোথায়? আমরা যারা ভুল করেছি, আমরা ভুল করলে অবশ্যই কর্মীর কাছে, আমার নেতা কর্মীর কাছে ভুল স্বীকার করা, এটি আমার মনে হয় পরিশুদ্ধতার একটি পথ। আত্মশুদ্ধি, আত্মসমালোচনাই আত্মশুদ্ধির পথ তৈরি করে, সেটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। অবশ্যই সেভাবেই আমরা আত্মশুদ্ধিতে বলীয়ান হয়ে এই যে সাম্রাজ্যবাদী যে শক্তির প্রতিভূষ, স্বাধীনতা বিরোধীদের প্রতিনিধি ইউনূস এবং তাদের যে গং রয়েছে, এরা সবাই এক একটা। এদেরকে মোকাবেলা করবার জন্য ছাত্রলীগকে সামনে রেখেই যুথবদ্ধভাবে আমাদেরকে মোকাবেলা করতে হবে। পাশাপাশি ইনান যেটি বলছিলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা গত কয়েকদিন আগে আমাদের কয়েকজনকে বলছিলেন তোমরা আর জয় করো, তোমরা আওয়ামী লীগের সংস্কৃতি গালিগালাজ করা না, আওয়ামী লীগের সংস্কৃতি অশালীন বক্তব্য দেয়া না, আওয়ামী লীগের সংস্কৃতি নারীদের প্রতি অসম্মান করে না। এই যে তোমার যুবলীগের মিজান, যুক্তরাষ্ট্রের মিজান, দেখো চরম খারাপ কথা বলেছে যারা বঙ্গবন্ধু শেখ হাসিনা বা আওয়ামী লীগকে নিয়ে, তাকেও কিন্তু যুবলীগের মিজান সহ যুবলীগের নেতৃবৃন্দ সম্মান করেছে। আপাকে কিছু বলবেন না, আপাকে কিছু বলবেন না, এটাই হচ্ছে আওয়ামী লীগ। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এও বলেছেন যে ওরা যে চরম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে, নিষিদ্ধ পল্লীর ভাষা ব্যবহার করছে। আওয়ামী লীগ কিন্তু মুক্ত চর্চার একটি রাজনৈতিক সংগঠন, আওয়ামী লীগ সংস্কৃতি বান্ধব একটি রাজনৈতিক সংগঠন। আওয়ামী লীগের কারোর মুখ থেকে, ছাত্রলীগ যুবলীগের কারোর মুখ থেকে যেন কোনো নারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ না করা হয়, বরং চরম শত্রু যে তাকে সর্বোচ্চ সম্মান করে কথা বলতে হবে, এটি রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই সাদ্দাম এখানে নাই, ইনান রয়েছে। সাদ্দাম, ইনান সহ ছাত্রলীগের যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, ছাত্রলীগের অগ্রজ হিসেবে মাননীয় নেত্রীর এই বার্তা সবার জন্য যে ছাত্রলীগ যুক্তি, নিত্য তথ্য, সত্য দিয়ে, উপাত্ত দিয়ে আমাদের কাছে যথেষ্ট তথ্যপত্র রয়েছে এবং ইউনূস যত অপকর্ম করেছে, দেশকে যত ভাগাড়ে পরিণত করেছে, এই তথ্য প্রচার করেই তো শেষ হয় না। আমার ছাত্রলীগ, আমাদের কোন সংগঠন গুজব ছড়ায় না, অশালীন বক্তব্য দেয় না, বা কোন একটি অশালীন বক্তব্য দিয়ে হিরো হতে চায় না।
কারণ ছাত্রলীগ, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ভ্যানগার্ড, যারা 71-এ 17,000 নেতাকর্মী জীবন দিয়ে প্রমাণ করেছিল এরাই বাংলাদেশের ভ্যানগার্ড। আবার আজকের দিনেও ছাত্রলীগ সেই একই ধারায় ভ্যানগার্ডের ভূমিকা পালন করছে, ওরাই আমাদেরকে পথ দেখাচ্ছে। আমরা মনে করি ওদের নেতৃত্বেই আমরা আগামী যে চলমান মহাসংকট আমরা মোকাবেলা করছি, সেই মহাসংকট মোকাবেলা করে বিজয় আমাদের আসবে। অনেকে হয়তো ভাবছে নির্বাচন সামনে আমরা কি করব, আমাদের একটাই কথা, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার একটাই বার্তা। ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের উদ্দেশ্যে মাননীয় নেত্রী বলেছেন, প্রত্যেকটি ঘরে ঘরে বার্তা পৌঁছে যেতে হবে। আওয়ামী লীগ ভোট বিরোধী কোনো দল নয়, নির্বাচন বিরোধী কোনো দল নয়। আওয়ামী লীগ নির্বাচন করতে চায়, কিন্তু আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ বাংলাদেশকে উন্নয়নের সর্বোচ্চ শিখরে নিয়ে গেছে। বিশ্ব সবাই সম্মান দিয়েছে এই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বাদ দিয়ে এই পাকিস্তানবাদী বাংলাদেশ বিরোধী শক্তি নৌকা আওয়ামী লীগ শেখ হাসিনা বিরোধী একটি ভাইয়া মার্কা নির্বাচন করছে। তাই এই নির্বাচনকে আমরা প্রতিহত করতে বলছি না, আপনারা কেউ ভোট না দিয়ে একটি নীরব বিপ্লব দেখাবেন যে আওয়ামী লীগ কি, আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংস্কৃতি নির্ভর একটি রাজনৈতিক সংগঠনকে ব্যাকফুটে ফেলে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য একাধারে যেমন রাজনৈতিক হত্যাকাণ্ড চালানো হচ্ছে, সারা দেশে আওয়ামী নিধনযজ্ঞ চালানো হচ্ছে, কারা অভ্যন্তরে শতাধিক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, এভাবে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের প্রতিবাদ নীরব ভোট না দেয়া যে বিপ্লব, সেটি সারা দেশের প্রত্যেকটি ঘরে ঘরে ছাত্রলীগের বর্তমান সাবেক সবার প্রতি নেত্রী অনুরোধ জানিয়েছেন। আমরা সেই দায়িত্বটি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পারি, সশরীরে পারি, সেটি আমরা প্রতিপালন করব। এটি আমাদের দৃঢ় অঙ্গীকার, নেত্রীর প্রতি আমাদের কমিটমেন্ট। এটি রাসেল ভাই আপনার মাধ্যমে সারা দেশের সাবেক ছাত্র নেতৃবৃন্দ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, মাননীয় নেত্রীর এই বার্তা আপনার এই টকশোর মধ্য দিয়ে নেতাকর্মীদের মাঝে এটি আমরা বলতে চাই। এবং আমরা বিশ্বাস করি ছাত্রলীগ সহ সকল সংগঠন এই কাজে ইতিমধ্যেই নেমে পড়েছে, যে শেখ হাসিনা বিহীন যে নির্বাচন, নৌকাবিহীন যে নির্বাচন, এটি বাংলাদেশ পন্থী কোনো নির্বাচন হতে পারে না। এই নির্বাচন জুলাই প্রতারণার নির্বাচন, এই নির্বাচন মেটিকুলাস প্রহসনের নির্বাচন। একদমই তাই। জয়দেব, আপনি যখন ছাত্রলীগ প্রসঙ্গে কথা বলছিলেন, আপনাকে যখন আমি প্রশ্ন করলাম যে মানে কোন সংশোধনগুলো প্রয়োজন, আপনি তিনটা বললেন। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি প্রথমে মানে আপনারা হয়তো আপনি ধারণা রাখেন আমার সম্পর্কে কিছুটা, ইনান ভাই হয়তো আমার সম্পর্কে খুব একটা ধারণা নেই। আমি কিন্তু কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না। আমি একটু মানে আপনি যেরকম দায়টা স্বীকার করলেন, আমি আমার একটা দায়ের কথা একটু বলবার সুযোগ নিচ্ছি এই ফাঁকে। সেটা হচ্ছে আমি কোনোদিন কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, কিন্তু আমি রাজনৈতিক সচেতন মানুষ, গণজাগরণ মঞ্চের ফ্রন্ট লাইনে ছিলাম, বা যে কোনো বিষয়ে আমি রাজপথে থাকতাম, কথা বলতাম সবসময়। আমি ছাত্রলীগের ভেতরে ধরেন শিবিরের অনুপ্রবেশ, সেই তথ্য তো আসলে আমার কাছে থাকবার কথা না সাধারণ মানুষ হিসেবে। অতএব অনেক অপকর্মের দায়, যেগুলো আমি পরবর্তীতে বুঝতে পেরেছি সেগুলো আসলে কারা করেছিল, হেলমেট বাহিনী মূলত কারা ছিল আমি বুঝতে পেরেছি, কিন্তু প্রতিনিয়ত আমি দায়গুলো তুলে দিয়েছিলাম ছাত্রলীগের কাছে। অন্য সবার মতোই আমি এই কাজটা করেছি, দায়টা তুলে দিয়েছি। কিন্তু আমার সৌভাগ্য যে গত 17 মাস আমার এই অ্যাক্টিভিজমের কারণে ছাত্রলীগকে গভীরভাবে দেখবার সুযোগটা আমি পেয়েছি। এটা আমার সৌভাগ্য। তৃণমূলের অনেক ছাত্রলীগের কর্মীদের সঙ্গে আমার কথা হয়। আমি জাস্ট একটা ছোট্ট ঘটনা বলি, ছাত্রলীগ আমার দেখা কি আসলে। আমি এই 17 মাসে যেই ছাত্রলীগকে দেখেছি, গোপালগঞ্জে ছাত্রলীগের একজন কর্মী মধ্যরাতে তার এলাকায় হচ্ছে সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, গণগ্রেফতার করছে। সেই সময়টা একটা বিলের মধ্যে সে দাঁড়িয়ে আছে, রাত বাজে 3টা। আমাকে সেই বিলের মধ্যে থেকে এই পর্যন্ত বুক পানিতে নেমে দাঁড়িয়ে আছে, আমাকে একটা ছবি তুলে পাঠাইছে। দেখে আমার এত কষ্ট হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে ওর কল দিলাম, তো কথা বলতে পারছে না, ফিস ফিস করছে, ফিস ফিস কথা বলে, আমার কষ্ট লাগছে। ও হাসতেছে। আমি বললাম, ভাই কি এগুলো দেখে আপনি মন খারাপ করেন কেন? আমরা মুজিব সৈনিক ভাই। আমি বললাম এইভাবে, ও আমাকে উল্টা সান্ত্বনা দিচ্ছে, ভাই আমরা মুজিব সৈনিক, আপনি কিসের জন্য মন খারাপ করতেছেন, এগুলো কোনো ব্যাপারই না। রাসেল ভাই, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদের কথাটা একটু স্মরণ করতে পারেন? আমি এটা করেছি যে যখন ও এই কথাটা বললো, আমি নিজেই চুপ হয়ে গেছি, কারে আমি অভয় দিচ্ছি? সারা জীবন তো সাহস এদের কাছ থেকে নিচ্ছি আমরা, আমি ওরেও অভয় দিচ্ছি। আমি আজকে আপনার মাধ্যমে, আপনারা দুজনেই রয়েছেন ছাত্রলীগের, আমি ছাত্রলীগের একদম তৃণমূল থেকে সব কর্মীদের কাছে আমি আমার জায়গা থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ছাত্রলীগকে ভুল জেনেছিলাম, ছাত্রলীগ সম্পর্কে আমি ভুল বুঝেছিলাম,
আমার 16 মাস আগে দেখা ছাত্রলীগ আর আজকে যখন ভেতর থেকে দেখি ছাত্রলীগ এক না। আমার মনে হয় বাংলাদেশের সাধারণ মানুষও যদি আজকে ছাত্রলীগের ভেতরটা দেখতো, তারা উপলব্ধি করতো যে তাদের সামনে যে ছাত্রলীগকে তুলে ধরা হয়েছে মেটিকুলাস প্ল্যানের মাধ্যমে, ছাত্রলীগ আসলে সেইটা না। রাসেল ভাই, ছাত্রলীগের প্রচার সম্পাদক তরিকুলের আপনি একটি চিঠি ভাইরাল হয়েছে, ছাত্রলীগ কিভাবে নির্যাতিত, ঘরে মানে কারা অভ্যন্তরের ভিতরেও নির্যাতিত, বাইরে তো নির্যাতিতই। সেই শামীম মোল্লা থেকে শুরু করে ঢাকা কলেজের সবুজের কথা বলতেই হয়। সবুজ কিন্তু 5 আগস্ট পূর্ববর্তী প্রথম ছাত্রলীগের শহীদ, যার উপরে অকথ্য নির্যাতন করে হত্যা করা হয়েছে। শামীম মোল্লা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাসুদ পানি খেতে চেয়েছিল, পানি দেয় নাই, তাকে দীর্ঘক্ষণ পানি না দিয়ে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এরাই কিন্তু ছাত্রলীগ, এবং এই ছাত্রলীগই এখন নেতৃত্ব দিচ্ছে। সে তার সন্তানের জন্য ওষুধ কিনতে গিয়েছিল। একদম ইতিহাস মনে রাখবে, ইতিহাস মনে রাখবে, বাঙালি বেইমান জাতি না, জাতিগতভাবে আমরা বেইমান না, এটুকু আমি মনে প্রাণে বিশ্বাস করি। আমাদেরকে ভুল বোঝানো যেতে পারে একটা সময় পর্যন্ত, কিন্তু বাঙালি কখনোই মুক্তিযুদ্ধ বিরোধী না, বাংলাদেশ 71 বিরোধী না, বাংলাদেশের মানুষ কখনোই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিরোধী না, এটুকু আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমি একটু ইনান সাহেবের কাছে যাচ্ছি। একটা ব্যাপার, এই যে গ্রেপ্তার, তারপরে হামলা মামলা, অনেকে হত্যা করা হচ্ছে, সবকিছুর মধ্য দিয়ে ছাত্রলীগের চেইন অফ কমান্ড একটা ভেঙে যাওয়ার, হয়তো ভেঙে গিয়েছেও অনেক জায়গায়, অনেক জেলা হয়তো দেখা গেল যে সেক্রেটারি নেই, বা কোথাও প্রেসিডেন্ট নেই। এই যে একটা জটিলতা তৈরি হয়েছে, এই জায়গাটায় সমন্বয়ের ক্ষেত্রে তো নিশ্চয়ই অনেকটা বেগ পেতে হচ্ছে আপনাদেরকে, কিন্তু আপনারা কি এই চেইন অফ কমান্ডটাকে আবার নতুন করে তৈরি করেছেন কিনা, বা তৃণমূলের সঙ্গে আপনাদের প্রতিনিয়ত যে সংযোগটা সেটা স্থাপন কি ঠিকঠাক হচ্ছে কিনা এই মুহূর্তে? জি ধন্যবাদ। দেখুন, আমাদের মোটামুটি এটা অস্বীকার করার উপায় নেই যে 5 আগস্ট পূর্ববর্তী এবং 5 আগস্টের সময় এবং পরবর্তীতে যেই আগ্রাসন চালানো হয়েছে, যে নির্মম নির্যাতন, নিপীড়ন, অত্যাচার, অমানসিক পৈশাচিক আগ্রাসন আমাদের উপরে চালানো হয়েছে, এর ফলে তো আমাদের বিভিন্ন স্তর ভেঙে পড়েছিল। নেতাকর্মীরা ঘর বাড়ি ছাড়া, নেতাকর্মীরা যোগাযোগ বিচ্ছিন্ন, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে লক্ষ লক্ষ নেতাকর্মী, অনেক ছাত্রলীগ কর্মী নিহত, তাদের পরিবারের লোকজন নিহত, আহত, মানে একটা মেসাগের অবস্থা ছিল, এখনো আছে, আপনারা জানেন। তো এই অবস্থায় থেকে হ্যাঁ, এটা সত্য যে অনেক জায়গায় আমাদের চেইনটা ভেঙে গিয়েছিল, কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা নিজে কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা তো এখনো আত্মগোপনেই আছি, যখন আমরা মানে চরম আত্মগোপন, অর্থাৎ কারোর সাথে যোগাযোগটাও করতে পারছি না, তখন কিন্তু উনি পরিস্থিতি বুঝতে পেরে নিজেই সরাসরি লক্ষ লক্ষ কর্মীর সাথে, আমার মনে হয় 2024 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই 3 মাসে বঙ্গবন্ধু কন্যা কয়েক লক্ষ ছাত্রলীগ কর্মীর সাথে নিজে কথা বলেছে ওভার ফোন। তো উনি নিজেই আসলে আওয়ামী লীগের সভাপতির পাশাপাশি, মানে আওয়ামী লীগের সকল পদের দায়িত্ব, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মানে সকল সংগঠনের সভাপতি, সেক্রেটারি থেকে একেবারে সদস্য পর্যন্ত দায়িত্বটা কেন্দ্রীয় পর্যায়ে উনি নিজেই একার কাঁধে তুলে নিয়ে সংগঠনগুলোকে বাঁচার পথটা তৈরি করে দিয়েছেন। তার ওই পথের উপরে হেঁটেই এই 17-18 মাসে আমরা আমাদের চেইনটাকে বলতে পারি 90 to 95% রিএস্টাবলিশ করতে পেরেছি। হ্যাঁ, এখনো কিছু জটিলতা আছে, যেমন নতুন করে বিভিন্ন জায়গায় প্রতিনিয়তই তো গ্রেপ্তার হচ্ছে। তো গ্রেপ্তার হলে তো একজন মানুষ জেলে বসে তো আর স্বাভাবিকভাবে কার্যক্রম করার সুযোগ নেই, এই হ্যাম্পারটা হচ্ছে বারবার বিভিন্ন জায়গায়। এটা হতেই আছে, হতেই থাকবে, আমরা এই বাস্তবতা মাথায় নিয়েই কাজ করে যাব। আর আরেকটা বিষয় যেটা আপনি বলেছেন যে এই বিষয়ে আমাদের সাংগঠনিক পদক্ষেপ কি, সাংগঠনিক ভাবে আমরা বিভিন্ন উপজেলা পর্যায়গুলোতে, ইউনিয়ন পর্যায়গুলোতে কমিটি গঠন প্রক্রিয়া আবার শুরু হয়েছে, বেশ কিছু জায়গায় হচ্ছে, যদিও বা কমিটিগুলো হওয়ার সাথে সাথেই সেখানে একটা বিশাল আগ্রাসন, আইনি আগ্রাসন, প্রশাসনিক আগ্রাসন, স্থানীয় বাহিনী, জামাত, এই যে তথাকথিত এনসিপি, জঙ্গি বাহিনী, মব বাহিনীর আগ্রাসন চলছে। তারপরও ধীরে ধীরে কিভাবে টেকনিক্যালি করা যায় সেটি আমরা চেষ্টা করছি। আর আরেকটা খুব সিগনিফিকেন্ট ইস্যু আসলে ভাই, এটি আসলে পাবলিকলি বলা উচিত, বলবো, সেটি হচ্ছে আমরা অনেক জায়গায় বলেছি যে ঠিক আছে আমরা একটা সাংগঠনিক প্রক্রিয়া যাই, বাট এটাকে সিক্রেট রাখি, কনফিডেন্সিয়াল রাখি। তো কর্মীরা দেখেন আসলে যে মানে কলিজাটা পুরো শরীর বলে না, মানে ওইরকম তারা, তাদের কথা হচ্ছে না কিসের গোপন কি বলাই চলে, এবার ছাত্রলীগ করে ওপেন ভাই, ফেসবুকে ডাইরেক্ট পোস্ট দিয়ে ছাত্রলীগ করবে,
কোনো নেই আমার ইউনিয়ন ছাত্রলীগের এক কর্মী যে কোনো এক জায়গায় বলতেছে সে যে আমি তার সরাসরি তার জেলা প্রেসিডেন্সি তার উপজেলা প্রেসিডেন্সি সহ তার সাথে ওভার ফোন কানেক্টেড, সে বলছে না না ভাই আমি পলাই টলাই কমিটি নিতে পারবো। আমি বললাম যে তোমার তো এলাকা একেবারে জামাত অধ্যুষিত এলাকা, তোমাকে মেরেও ফেলতে পারে। আমি নিজে তাকে বলছি, সে বলছে তার মরে গেলে কি হবে, মানুষ মরে না, আমরা মরতে পারি না, আপনি মরবেন না, সবাই মারা যেতে পারে, তো আমার মেরে ফেলতে মরে যাবো, কিন্তু আমি পলাই কোনো কমিটি বলে গুপ্ত হবে না ভাই, ওপেন দিতে হবে। তো এই জায়গাটা একটা আছে, আমরা যদি ওই যে ওরকম গুপ্ত স্টাইলে সংগঠন চালাতাম তাহলে অনেক কিছু অনেক ভাবে আমরা করে অনেক সুযোগ ছিল, কিন্তু এইটা আসলে আমাদের নেতা কর্মীরা মানবে না ভাই, ওই গুপ্ত টুপ্ত ওরা হবে না, হ্যাঁ কেউ হবে না, যা হবে ওপেন হবে, হ্যাঁ খেলা 1-to-1 হবে, এবং এই খেলায় দিন শেষে আমরাই বিজয়ী হবো হয়তোবা। মানে ওই যে বক্সিং এর লাস্ট রাউন্ডের ফাইনাল হিটটা আমরা করবো, তার আগ পর্যন্ত হয়তো মার খেতে খেতে নাক মুখ ওই বক্সিং এ দেখা যায় এবড়ো থেবড়ো হয়ে যায়, ওরকম হতে হতে কিন্তু লাস্ট হিটটা যখন করবে ছাত্রলীগের পাওয়ার শট, ওই শটটা একেবারে আমাদের শত্রুপক্ষ কুপকাত হবে। তো সেই অপেক্ষায় আছি, পাওয়ার শটটা হয়তো বা বুঝে শুনে দেখে ধীরে 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 সহ্য করে 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 নিজেদের উপরে চাপ নিয়ে আসলে দেখেন এই সমগ্র দেশের একটা বিশাল চাপ, অত্যাচারের সমগ্র দেশবাসীর উপরের একটা চাপ কিন্তু আজকে আমরা নিচ্ছি। আজকে দেশ কোথায় আমরা ভাবেন, আজকে যেখানে গ্যাস কোথার 1200 টাকার গ্যাস, 1250 টাকার গ্যাস, 1000 টাকার গ্যাস, সেটা আজকে 4800 টাকা পর্যন্ত গিয়ে ঠেকছে। তো আমার কাছে তো মনে হয়, আপনারা দেখেছেন কিনা আমি জানি না, খুব ভাইরাল এবং খুব ফানি একটা কন্টেন্ট আছে, ইউটিউবে ঘাটলে আপনি দেখবেন, আপনি সার্চ করেন পাকিস্তানে বেলুন দিয়ে রান্না করা, এটা আপনি সার্চ করে দেখেন ইউটিউব বা গুগলে, দেখবেন চলে আসতেছে যে পাকিস্তানের বিভিন্ন প্রদেশে তারা মানুষজন দারিদ্রতার কারণে, আসলে তো মানুষ কোন দেশের মানুষ খারাপ হবে, দারিদ্রতার কারণে জি জি সেখানে মানুষগুলো যে গ্যাস কম্প্রেসারের মাধ্যমে বেলুনে বেলুনে ঢুকিয়ে সেটাকে বেঁধে বাড়িতে নিয়ে গিয়ে রান্না করছে, হ্যাঁ। তো খুবই বিপজ্জনক, খুবই ঝুঁকিপূর্ণ, যে কোনো দুর্ঘটনা যে কোনো সময় ঘটতে পারে, আসলে তো ভয়াবহ একটা বিষয়। তো এই পরিবেশ হয়তো বাংলাদেশে হতে আর খুব বেশি সময়, এই মাৎসন্য অবস্থা যদি চলে, শেখ হাসিনা বীর শাসন যদি বাংলাদেশে চলতে থাকে, খুব বেশি সময় লাগবে বলে মনে হয় না। কিন্তু যেটি আমাদের সবার জন্য খুবই দুর্ভাগ্যের একটি বিষয় হবে যে আজকে দেশ কোথায় এগিয়ে যাচ্ছিল, আজকে সেই দেশটা কোন তলানিতে নিয়ে যাওয়া হয়েছে, যে এখন আমরা দেশের মানুষ, এটা দেখলাম, এটা আমি কেন দেখলাম সেই আলোচনা আসলে খুব সাধারণ কিছু মানুষ, দে আর নট নো ইনভলভ উইথ পলিটিক্স এনিওয়ে, তো তারা পোস্ট করতেছেন যে কয়েকদিন পর তো আমাকেও এই পাকিস্তানের মতো বেলুনে করে গ্যাস এনে রান্না করতে হবে। এই ফিলিংসটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা, এই অনুধাবনটা দেশের সাধারণ মানুষের মধ্যে। প্রথমত আমাকে জানতে হবে যে এই গণভোটের প্রচার প্রচারণার টাকা কোথা থেকে আসছে। গণভোটের এই প্রচার প্রচারণার যে টাকাটা আসছে, এটি হচ্ছে বাংলাদেশের সকল ব্যাংকের যে সিএসআর এর টাকা, সেই টাকা দিয়ে এই গণভোট নামক যে একটি ভাওতাবাজি করা, জনগণের সাথে প্রতারণা করার যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে ব্যাংকের যে সিএসআর এর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখানে ব্যয় করা হচ্ছে। আপনি ভালো করেই জানেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, এই সিএসআর এর ব্যাংকের টাকাগুলো কিন্তু সারা বাংলাদেশের অসহায় দরিদ্র শীতার্ত মানুষের জন্য প্রায় প্রতি বছর 30 লক্ষাধিক মানুষকে শীতবস্ত্র বা কম্বল বিতরণ করা হতো। এই গণভোটে যে টাকা, যে প্রচারণায় যে টাকাগুলো ব্যয় করা হচ্ছে, কিন্তু সেই টাকাগুলো গরিব দুঃখীর টাকাগুলো, অসহায় দরিদ্র মানুষের টাকাগুলো ব্যয় করা হচ্ছে এই ভোট প্রচার নামক গণভোট, যেটি আবার হ্যায়ের পক্ষে এই অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট দেশঘাতক গণশত্রু ইউনূস গরিব দুঃখীদের টাকাটি হ্যাঁ বা না ভোট, সেখানে সে হ্যাঁ ভোটের পক্ষে প্রচার প্রচারণায় টাকাটি ব্যয় করছে। প্রশ্নটি হচ্ছে, ন্যায়ের পক্ষে না ভোটের পক্ষে কিন্তু কোনো টাকা প্রচার প্রচারণায় ব্যয় করা হচ্ছে না, শুধু ব্যয় করা হচ্ছে কোথায়? হ্যাঁ ভোটে। তার টাকাটা কাদের? টাকাটা হচ্ছে গরিব দুঃখী অসহায় শীতার্ত মানুষের। তা সেই টাকা যখন গণভোট নামক একটা ভাওতাবাজি প্রক্রিয়ায় ব্যয় করা হচ্ছে, বাংলাদেশের জনগণ এখন নতুন করে ভাবছে যে গণভোটের নামে আবার 5ই আগস্টের যে মেটিকুলাস ডিজাইনের যে বাংলাদেশ ধ্বংসের প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে জনগণ মনে করছে এই গণভোট বা এই অবৈধ নির্বাচন, এই নির্বাচনটি হচ্ছে মেটিকুলাস প্রহসনের নির্বাচন। যে কারণে জনগণের টাকা মেরে কিন্তু হ্যাঁ ভোটের পক্ষে
গণভোটের পক্ষে প্রচারণা করা হচ্ছে, কার টাকা মেরে? জনগণের, গরিব দুঃখী মানুষের টাকা মেরে। তা এটি জনগণ আজ উপলব্ধি করছে। তাদেরকে আজকে খেয়াল করে দেখেন, সাকিব আল হাসান গত পরশুদিন বলেছে যে মোমবাতি জ্বালিয়ে সারা দেশে সাধারণ মানুষ তার রান্নার কাজ বা তার দৈনন্দিন কাজ সারছে, গ্যাস নাই, সিলিন্ডার নাই, চারিদিকে হাহাকার। এই গরিব দুঃখী মানুষগুলোকে মানে একেবারে আরো গরিব তৈরি করে দেয়া ইউনূসের যে 3-0 তত্ত্ব, সেই 3-0 তত্ত্ব অ্যাপ্লাই করে মূলত মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংসের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার একটি ধারাবাহিক অংশ এই মেটিকুলাস প্রহসনের নির্বাচন। টাকাটা কোত্থেকে আসছে? গরিব দুঃখীর টাকা, আপনার টাকা, আমার টাকা, আমাদের সবার টাকা। এই টাকাটি ইউনূস তার ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য জুলাই চার্টার নামক পাকিস্তানবাদী একটি চার্টার স্টাবলিশ করবার জন্য মূলত এই গণভোটটি করা হচ্ছে। এবং এটি আপনি জানেন যে এই গণভোট বাংলাদেশে কিন্তু কখনো বৈধ কোনো প্রক্রিয়া না। এটি শুরু হয়েছিল 1977 সালে একবার। আমরা জানি, আমার তখন জন্ম হয়নি, তার পরপরই আমার জন্ম, কিন্তু জন্মের পর থেকেই শুনেছি জিয়াউর রহমান গণভোট নামক একটি প্রহসনের নির্বাচন করেছিলেন, যেখানে 99% হচ্ছে জিয়াউর রহমান যা বলেছিলেন সেটি দিতেই বাধ্য হয়েছিল, আর 1% না ভোট পড়েছিল। সেখানে নাকি ভোট পড়েছিল প্রায় 90%। আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশে যখনই যে গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচন হয়েছে কত পার্সেন্ট ভোট কাস্টিং সেখানে হয়। আর আজকে সেখানে আওয়ামী লীগের মতো বাংলাদেশের ভিত্তি এবং শেকড়ের সাথে জড়িত, শেকড় জন্মের সাথে জড়িত, গাছ জন্মের সাথে জড়িত এই আওয়ামী লীগ, এই নৌকা, সেই নৌকা আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি প্রহসনের নির্বাচন করা হচ্ছে জনগণের পকেট কেটে। তা যে নির্বাচনে জনগণের কথা বলে না, যে নির্বাচনের ভিত্তি হচ্ছে অবৈধ, একটি অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, সেই অবৈধ নির্বাচন স্টাবলিশ করা হচ্ছে আপনার আমার পকেট কেটে। তাই আমি মনে করি বাংলাদেশ রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে কথাটি বলেছেন যথার্থই বলেছেন, যেখানে ব্যালট নাই সেখানে ভোট নাই। অর্থাৎ যে ব্যালটে নৌকা নাই, নৌকা হচ্ছে বাংলাদেশ তথা বাংলাদেশের সর্বসাধারণের মনস্তত্ত্বের কথা বলে। সেই মনস্তত্ত্বকে উপেক্ষা করে একটা জুলাই প্রতারণাকে সামনে রেখে বাংলাদেশ ধ্বংসের নীল নকশার একটি নির্বাচন হচ্ছে। বাংলাদেশের জনগণকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সারা দেশের নেতাকর্মী সকলের উদ্দেশ্যে বলেছেন যে প্রত্যেকটি ঘরে ঘরে এই বার্তাটি পৌঁছে দেয়া, এই নির্বাচনটি কিন্তু মেটিকুলাস ডিজাইনে বাংলাদেশ ধ্বংসের একটি নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি জঙ্গিবাদী, জঙ্গি সঙ্গী রাষ্ট্র বানাবার জন্য মূলত এই নির্বাচনটি করা হচ্ছে। তাই যুব তারুণ্য আজ বিভ্রান্ত নয়। যারা 5 আগস্টে বিভ্রান্ত হয়েছিল তারা কিন্তু আত্মোপলব্ধি, আত্মশুদ্ধির মধ্য দিয়ে এই নির্বাচনকে বর্জন করবার, আমরা ঠিক নির্বাচন বর্জনের কথা বলছি না, কারণ আওয়ামী লীগ নির্বাচনমুখী, গণতন্ত্রমুখী একটি দল, কিন্তু যেহেতু একটি অবৈধ প্রক্রিয়ার ভিতর দিয়ে নির্বাচনটি হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন বিরোধী কথা কখনো বলেনি। আওয়ামী লীগ নির্বাচনে যেতে চাই, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই, কেননা বাংলাদেশের অর্ধেকের বেশি জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে, নৌকাকে সমর্থন করে, বঙ্গবন্ধু রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে সমর্থন করে। সেই সমর্থনকে উপেক্ষা করে যে নির্বাচন, সেটি কোনো নির্বাচন হতে পারে না, সেটি জুলাই প্রতারণার নির্বাচন হতে পারে, সেটি মেটিকুলাস ডিজাইনের প্রহসনের নির্বাচন হতে পারে। তাই গণভোট বলুন, হ্যাঁ না বলুন, বা তথাকথিত এই জাতীয় নির্বাচন বলুন, সবকিছু বাংলাদেশের জনগণের কাছে মেটিকুলাস প্রহসনের নির্বাচন বলে প্রতীয়মান। একেবারেই তাই। এবং আমরা মনে হয় যেটা যে যতটা আমরা যদি গত 16 মাসে বাংলাদেশের সাধারণ মানুষের অভিব্যক্তিটা দেখি, শুধুমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন, সেই সময় এই সময়ের যে মানে মানুষ এখন কম্পেয়ার করতে শিখছে, কারণ 17 বছর তো আসলে কম্পেয়ার করতে পারেনি, যে কারণে অনেকে একটা বিভ্রান্তির মধ্যে ছিল। অথবা আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগের সবচাইতে জনপ্রিয় সময়টা যাচ্ছে এখন, মানুষ সবচেয়ে বেশি এই দলটাকে এখন সমর্থন করছে। তৃণমূল সবচেয়ে বেশি এখন আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনা সজীব অজিত জয়কে উপলব্ধি করছে।
কেননা 5 আগস্ট পূর্ববর্তী 15টি বছর যে শান্তির বাংলাদেশ, যে স্বস্তির বাংলাদেশ, সেটিকে আজকে ক্ষতবিক্ষত রক্তাক্ত করে গরিব মারা এক বাংলাদেশ, এক জঙ্গি সঙ্গী বাংলাদেশে পরিণত করেছে ডক্টর ডক্টর তো বলি না, আমরা বলি অবৈধ দখলদার খুনি ফ্যাসিস্ট দেশঘাতক গণশত্রু ইউনূস। একদমই তাই। আমি আবার আসছি জয়দেব আপনার কাছে। ইনান, আমি একটু আপনার কাছে আসছি। এই মানে আমরা যদি বাংলাদেশের ইতিহাস দেখি, বাংলাদেশের ইতিহাসে সেই স্বাধীনতা সংগ্রাম বলি কিংবা তার পরবর্তীতে বিভিন্ন অধ্যায়ে আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাসে সবার আগে সম্মুখ সারিতে যেই সংগঠনটা লড়াই করেছে সেই সংগঠনের নাম বাংলাদেশ ছাত্রলীগ। আজকে যখন দেশের এই পরিস্থিতি, গণভোট নিয়ে যেই কি বলে প্রতারণামূলক যে একটা পাকিস্তানের প্রেসক্রিপশনে যে একটা গণভোট করতে যাচ্ছে ইউনূস, তো এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ছাত্রলীগ, যদিও জানি আজকের সময়টা ভীষণভাবে আমাদের মানে কি বলে প্রতিকূলে, তারপরেও লড়াই, সেই লকডাউন থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি ছাত্রলীগের যে আদম্য একটা শক্তি, এখনো রাজপথ তারা কাঁপিয়ে বেড়াচ্ছেন। আপনাদের কি কোনো পরিকল্পনা আছে এই গণভোটের বিরুদ্ধে ছাত্রলীগের, মানে আমি আওয়ামী লীগ বা অন্যান্য মূল জায়গাগুলো বাদ রাখছি, ছাত্রলীগের স্পেসিফিক কোনো পরিকল্পনা রয়েছে কিনা এই ব্যাপারে মানুষকে সচেতন করবার? জি, ধন্যবাদ শাহাদাত রাসেল ভাই আপনাকে, এবং আজকে আমার সাথে এই প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন ছাত্রলীগের শ্রদ্ধেয় অগ্রজ, যার আরেকটি বিশেষত্ব এবং খুব ইউনিক একটি ইতিহাসের সাথে যিনি ইতিমধ্যে সাক্ষী হয়েছেন, বাবু জয়দেব নন্দী, বর্তমানে সংগ্রামী প্রচার সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সময় তিনি ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ ছাত্রলীগে দীর্ঘদিন সহ সভাপতি সহ বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন। তো তার এই রাজনৈতিক পালকে আরেকটি সাম্প্রতিক এই জুলাই আগস্টে অত্যাচার নিপীড়নে বিশেষ পালক যুক্ত হয়েছে, যেটি আমি জানি না জয়দেব দা কতটুকু অনুভব করেন। আমরা খুব মজা করেই বলি যে ওনার মাস্টার শেষ হওয়ার প্রায় 1.5 যুগ পরে উনি আমাদের সাথে ওনার ছাত্রত্ব হারিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তো আমাদের সাবেকদের মধ্যে থেকে একজনকে আমরা পেলাম, অর্থাৎ ছাত্রলীগের সাবেক বর্তমান মিলিয়ে সবসময় একটা ঐক্যবদ্ধ পরিবার, এটির একটা ধাঁচ কিন্তু জয়দেবদার মধ্য দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিষ্কারের তালিকায়ও আমরা পেলাম। এ কারণে এই ইউনূস শাহী এবং তার গণকে একটু ধন্যবাদ না দিলেই নয়, জয়দেবদার মতো একজন সাবেককেও তারা আমাদের সাথে রেখে সাবেক বর্তমানের মেলবন্ধনটা এটাকে চালু রেখেছে। সেই জন্য আমি ছাত্রলীগ যে কখন আসলে সাবেক হয় না সেটার একটা প্রমাণ আমরা পাচ্ছি, সেটা একটা প্রমাণ রেখেছে এই অবৈধ ইউনূসগণ। এই কারণে ইউনূসগণকে একটি ধন্যবাদ। আর আজকে বাংলাদেশ ছাত্রলীগের 78তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই মাস, জানুয়ারি মাসে, আমি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে দেশবাসীকে সবাইকে এই দুঃসময়েও শেখ হাসিনা, বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের আদর্শে অবিচল থেকে হাজারো নিপীড়ন নির্যাতন মবের মুখেও নিজেদেরকে ধরে রাখার চেষ্টা যে চালিয়ে যাচ্ছে দেশবাসী, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তো রাসেল ভাই, যে বিষয়টি আপনি নিয়ে এসেছেন সেটি হচ্ছে গণভোট। তো গণভোট নিয়ে আসলে একটি গান গণভোটের সাথে খুব প্রাসঙ্গিক। চিরকুট ব্যান্ডের একটি গান আছে যে দুনিয়া, সম্ভবত গানটার নাম, গানের নাম সঠিক ভুল হতে পারে আমার। ওই গানের একটা মানে অংশ ছিল যে যা দেখছো তা তা না, সব দেখাই জানা না, এক দুনিয়া ফানা ফানা আর এক দুনিয়া যাওয়া মান। তো আসলে গণভোট নিয়ে এই নাট্যকার, মেটিকুলাস ডিজাইনের গেম প্ল্যানার ইউনূস সাহেব যা দেখাচ্ছেন, এটাই আসলে ওপেন খেলা নয়, এর পিছনে আরেকটি খেলা আছে। অর্থাৎ উনি যা দেখাচ্ছেন তা তা না, আরেক দুনিয়ায় আছে তার এই গণভোটের পিছনে, যেই দুনিয়ায় সাধারণ মানুষের, যারা মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, তাদের দেখানোটা মানা। ইউনূস সাহেব একজন আপদ মস্তক বিদেশি শক্তির পদলেহনকারী দালাল হিসাবে এই বাংলার মসনদের, বাংলার ক্ষমতার মসনদে আরোহণ করেছেন, এবং সম্পূর্ণ অবৈধভাবে, অগণতান্ত্রিক উপায়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে। আজকে দেখেন যে গণভোটের কথা বলা হচ্ছে, এই গণভোট বা হানা টাইপের ভোট কখন কখন এই বাংলার মাটিতে হয়েছে সেই ইতিহাস আমাদের জানা আছে। ইতিমধ্যেই আমাদের শ্রদ্ধেয় বাবু জয়দেব নন্দী সেই কথা উল্লেখ করেছে। এই ক্ষেত্রেও আমরা আমাদের বিরোধী রাজনৈতিক দল, এই মুহূর্তে আমরা সবসময় বিরোধী রাজনৈতিক দল মনে করলেও তারা 5 আগস্টের পরবর্তীতে তাদের অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে প্রতিপক্ষ দলে নিজেদেরকে রূপান্তর করেছেন। যদিও আমরা এখনো চাই সকল মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি, প্রগতিশীল দলকে নিয়ে এই বাংলাদেশটাকে সাজাতে এবং এগিয়ে নিয়ে যেতে। তো মির্জা ফখরুল সাহেব একজন জ্ঞানী মানুষ, শিক্ষক মানুষ, উনি একটি কথা কিন্তু কিছুদিন আগে বলেছিলেন, আপনাদের মনে আছে কিনা, যে ডক্টর ইউনূস সাহেবের মধ্যে উনি ওনাদের দলের যে প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সাহেবের প্রতিচ্ছবি দেখতে পান। তো আসলে আমরাও সেটা দেখতে পাচ্ছি, কারণ ওই যে জিয়াউর রহমান সাহেবের হেনা ভোট ছিল,
যদি একটু বললেন ৭৭ সালের সেই ভোটের কথা। তো সেই ভোটে যেখানে ৯৯%, মানে অসাধারণ ভোট কাস্টিং, পৃথিবীর ইতিহাসে এই ধরনের বিরল কাস্টিং খুব কমই হচ্ছে, এত স্বতঃস্ফূর্ত জনগণ যখন, যেখানে বাংলাদেশের অধিকাংশ স্থানে রাস্তা ছিল না, ঘাট ছিল না, চলার পথ ছিল না, সেখানে ৯৯% মানুষ বায়বীয় উপায়ে আসমানি কায়দায় এই পীর কামেল উলিয়া উলিয়া জিয়াউর রহমান সাহেবের অধীনে ভোট কাস্টিং করেছে। তো আবারও সেই হানা ভোট, এবারে সেই জিয়াউর রহমানের প্রতিচ্ছবি, যার মধ্যে বিএনপি মহাসচিব শ্রদ্ধেয় মির্জা ফখরুল সাহেব দেখতে পাচ্ছেন, সেই ইউনূস সাহেব আবারও প্রায় ৫০ বছর পরে এসে, অর্ধ শতাব্দী পরে এসে সেই হানা ভোট আয়োজন করতে যাচ্ছে। তো যেই প্রতিচ্ছবি উনি দেখতে পাচ্ছেন, সেই প্রতিচ্ছবির বাস্তবায়ন হচ্ছে কিনা এটি আসলে বোঝা যাবে পুরোপুরি ইউনূস সাহেব সেই প্রতিচ্ছবিটি বাস্তবায়ন করছে কিনা, এটি প্রতিফলিত হবে এই হানা ভোট কাস্টিং এর উপরে, যে কত পার্সেন্ট উনি কাস্টিং দেখান। এবং আলটিমেটলি বিএনপির অবস্থাটা হবে যে নির্বাচনটা বিএনপি অংশগ্রহণ করতে চাচ্ছে বা বিএনপি নির্বাচনটা করছে, এক প্রকার ইলেকশন করবে কারা, আমরা একটু বরিশাল, একটু বরিশালের ভাষায় বলি আমরা আর মামুরা। তো বিএনপি মনে করতেছে এই জায়গাটায় মামু হচ্ছে তারা, তাদের ভাগ্নি হচ্ছে জামাত, জামাতকে নিয়ে তারা ইলেকশন করবে, আর নানা হচ্ছে ইউনূস সাহেব, যিনি মামু ভাগ্নের মধ্যে খেলাটা পাতিয়ে দিচ্ছে। কিন্তু আমার কেন জানি মনে হয়, জানি না, এই দুঃসহ দৃশ্য অবলোকন না করা, যে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত মামু হয়ে যাবে জামাত আর ভাগ্নি হয়ে যাবে বিএনপি। ইউনূস সাহেব যে মেটিকুলাস ডিজাইন নিয়ে আগাচ্ছেন এবং এই ১.৫ বছর বাংলাদেশের যে পথ পরিক্রমা, সকল সেক্টরে আমরা দেখেছি জামাতিদের পদায়ন, জামাতিদের স্থান দেওয়া, তাতে আমার কাছে কেন জানি মনে হয় শেষ পর্যন্ত গিয়ে এই হা না অমুক তমুক ভোট খেলাধুলায় গিয়ে শেষ পর্যন্ত জামাতকে মামা আর বিএনপি কে ভাগ্নে বানিয়ে ইউনূস সাহেব ওনার নানার রোলটা একদম পারফেক্টলি বাস্তবায়ন করবে। তো আমি বিএনপির ভাইদের এখনো সচেতন করব, আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভবিষ্যৎ আইকন, আমাদের তরুণ প্রজন্মের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয় কিন্তু টেকনিক্যাল অনেক ভাবে আপনাদেরকে মেসেজ দিয়েছেন। উনি স্পষ্ট বলেছেন যে বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ, আমরা তাদেরকে শত্রু মনে করি। তো এই বার্তাটি আপনারা কতটুকু ধরতে পেরেছেন জানি না, এখনো সময় আছে, এখনো নিজেদের জায়গাটা বুঝতে চেষ্টা করুন এবং বাস্তব পরিস্থিতি বুঝতে পারেন, এবং রাজনৈতিক সমঝোতা দেশকে রক্ষার পথ এখনো খোলা আছে। আপনাদের যে রাজনৈতিক ভরাডুবি, রাজনীতির যে স্থায়ী বিসর্জন, সেখান থেকে কিন্তু আপনাদেরকে রক্ষা করার দায়িত্ব, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, আমাদের কিছুই হবে না। দেখেন, আওয়ামী লীগের এই ধরনের ক্রাইসিস আওয়ামী লীগ ফেস করতে করতে আসছে, আওয়ামী লীগের ইতিহাসই হচ্ছে ক্রাইসিসের ইতিহাস। শেখ হাসিনা ৭৫-এর পরবর্তী সময় ৮১-তে দেশে ফিরে আসার পর তার পিতার রেখে যাওয়া এই দলকে কয়েক ভাগে ভেঙে ফেলা হয়েছে, ভাঙার চেষ্টা করা হয়েছে। শেখ হাসিনা তার কর্মীদের নিয়ে, আওয়ামী লীগের প্রকৃত শক্তিকে নিয়ে একদম অটুট ছিলেন শেষ পর্যন্ত। শেখ হাসিনা এই দেশকে আলোর ধারায় ফিরিয়েছিলেন। সুতরাং শেখ হাসিনাকে যেহেতু ওই স্রষ্টা এত বড় মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তাকে হত্যা চেষ্টার পর বাঁচিয়ে রেখেছেন, সুতরাং শেখ হাসিনা ফিরবেনই, সদর্পেই ফিরবেন, স্বমহিমায় ফিরবেন, আপন আলোয় ভাস্বর হয়ে ফিরবেন। এবং শেখ হাসিনা নামক বাংলার ভাগ্যাকাশে সেই ঝলমলে সূর্যের আলোয় বাংলার বর্তমান আকাশে যে ইউনূস এবং এই অবৈধ অপশাসনের কালো মেঘ ঘন ঘটায় জমজমাট হয়ে রয়েছে, সেই সকল মেঘ কেটে গিয়ে বাংলা পুনরায় উন্নয়ন, সমৃদ্ধি, অগ্রযাত্রা, নিরাপত্তা, সুশাসনের যে রৌদ্রোজ্জ্বল দেশ, সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ এবং আধুনিক উন্নত দেশ হওয়ার পথে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রসরমান ছিল, সেই অগ্রসরতা পুনরায় শুরু হয় এবং আবারও বাংলার মানুষ সমস্যারে তরুণ প্রজন্মকে নিয়ে শেখ হাসিনার যে সামনের অগ্রযাত্রা হবে, সেই অগ্রযাত্রা দেখে জোরে জোরে গানের সুরে স্বাগত জানিয়ে বলবে, ওই দেখো নতুনের কেতন হবে, ওই দেখো নতুনের কেতন হবে। শেখ হাসিনা হচ্ছেন এমন একজন কারিশমাটিক লিডার, যিনি সকল প্রজন্মের সাথেই নিজেকে তারুণ্যের সাথে মিলিয়ে দিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রাখেন এবং স্বপ্ন দেখেন এবং সেই মানসিকতাকে ধারণ করেন। মানে মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদের মতো একজন অবিসংবাদিত নেতা আমরা এই দেশে পেয়েছি এবং তিনি এখনো আছেন। হয়তোবা বর্তমানে যে ক্রাইসিস, সংকট বা যে সময়টি চলছে, সেটি হয়তোবা একটি অন্তর্বর্তীকালীন পরীক্ষামূলক সময়। এই পরীক্ষা শেখ হাসিনার জীবনে বারবার এসেছে, গ্রেনেড হামলা থেকে শুরু করে আমরা যদি দেখি বারংবার তাকে ঝুঁকির সম্মুখীন হতে হয়েছে এবং তিনি সেই মানে দীর্ঘ সংকটগুলোকে অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত সাহসের সাথে জনগণের শক্তি নিয়ে অতিক্রম করেছে। এবং যেই মূল বিষয়টি ছিল ছাত্রলীগ কি করবে, দেখুন আমাদের স্পষ্ট নির্দেশনা হচ্ছে, আমরা কিন্তু আসলে ৭১-এর মুক্তিযুদ্ধের থেকে খারাপ সময় বলবো না, কিন্তু ৭১ মুক্তিযুদ্ধের মতো একটি সময় ছাত্রলীগের নেতা কর্মীরা এখন পার করছে। দেশে যে পরিস্থিতি আপনারা জানেন,
বা ছেলেদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, মেয়েদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে আমাদের ছাত্রলীগের কর্মীদেরকে ঘরে না পেয়ে তার মাকে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, মাকে কুপিয়ে হত্যা করা হচ্ছে, বাবাকে, হাজার হাজার ছেলে ছাত্রলীগ কর্মী এই অপরাধে তাদের বাবাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, জেলে ভরে রাখা হচ্ছে। তো এই অবস্থায় ছাত্রলীগের কর্মীরা কিন্তু যে কোনো ধরনের একদম অন রেকর্ড বলছি মানসিক প্রস্তুতি নিয়েছে দেশকে রক্ষা করার জন্য। শেখ হাসিনা কখনোই দেশকে গৃহযুদ্ধের দিকে ঢেলে দিতে চান না। তিনি যদি চাইতেন ওই 5 আগস্টে এই দেশে অনেক কিছু হতো, তিনি চান। তিনি সবসময় দেশের মানুষের কথা চিন্তা, তার পিতার মতো, আসলে তো রক্ত কথা বলে, ব্লাড ম্যাটার্স। তো শেখ হাসিনা তার পিতার মতোই দেশের মানুষকে ভালোবাসেন, সবাইকে নিয়ে দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে চলতে চান। তো ছাত্রলীগের প্রতি শুধু নয়, সমগ্র সংগঠনের প্রতি, দেশবাসীর প্রতি ওনার যে এই মুহূর্তে বার্তা, সেটি হচ্ছে আমরা এই অবৈধ অগণতান্ত্রিক নন পার্টিসিপেটরি, ডিপ্লোম্যাটিক ভাষায় যেটিকে বলে, একটি খুব ওয়ার্ল্ড রিনোন টার্ম হচ্ছে নন পার্টিসিপেটরি ইলেকশন। তো এই নন পার্টিসিপেটরি ইলেকশনটাকে আমরা বর্জন করছি এবং এই ধরনের ইলেকশনকে আমরা মানি না, মানব না। নেত্রীর যে স্পষ্ট বার্তা সেটি হচ্ছে ব্যালটে নৌকা থাকবে, আমাদের নির্বাচন করার ন্যূনতম পরিবেশ থাকবে, আমাদের দল নির্বাচন করবে, জনগণ সিদ্ধান্ত নেবে, জনগণ রায় দেবে, জনগণ ফয়সালা করবে কারা এই দেশকে পরিচালনা করে। এই অমুক তমুক সমুক এদের কথায় দেশ পরিচালিত হবে, এরা একটা নির্বাচনকে সার্টিফাই করবে আর সেই নির্বাচনটি সার্টিফাইড হবে, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য না। দেখেন আজকে দেশ কোথায় পৌঁছেছে, যে আজকে সেই লন্ডন, পৃথিবীর একটি উন্নত দেশ, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্রের থেকেও আমরা কিন্তু দেখেছি সেখানেও প্রতিবাদ হয়েছে। এবং ব্রিটেন যেই কথা আমি উল্লেখ করলাম, সেখানে পার্লামেন্টে সরাসরি একজন পার্লামেন্টেরিয়ান দাঁড়িয়ে, সম্ভবত বব ব্ল্যাকম্যান ভদ্রলোকের নাম, উনি কিন্তু বলেছেন, এই নিয়ে কথা বলেছেন। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে বিভিন্ন জায়গা থেকে সিনেটররা চিঠি দিচ্ছেন যে ইট শুড বি পার্টিসিপেটরি ইলেকশন, সকল দলকে নিয়ে একটি নির্বাচন করা উচিত। আজকে পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের ভিসা কে বন্ধ করে দেওয়া হচ্ছে শুধুমাত্র এই অগণতান্ত্রিক পরিবেশের কারণে। সুতরাং আমরা বলতে চাই, দেশটাকে আর আমরা ছোট না করি, দেশটাকে আর বিশ্বের কাছে শেখ হাসিনা যে উচ্চ মর্যাদা আসলে আসীন করেছিলেন সেখানে আমরা ছোট না করি, এবং এই অবৈধ অগণতান্ত্রিক নির্বাচনকে বর্জন করে, বয়কট করে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটি গণতান্ত্রিক ধারায় ফিরি, এবং জনগণ যেই রায় দেবে সেই রায় নিয়ে বাংলাদেশ আমাদের গণতন্ত্র। একেবারেই তাই, আমরাও এই প্রত্যাশা রাখি, এবং বাংলাদেশ ছাত্রলীগের কাছে আসলে প্রত্যাশাটা আমাদের বরাবরই বেশি। এবং আমরা সেই আপনি যেটা বললেন যে কি বলে যে সেই জুলাই ষড়যন্ত্রের পরে এই দখলদাররা যখন ক্ষমতা গ্রহণ করেছে, তাদের আক্রমণের অন্যতম লক্ষ্য হয়ে উঠেছিল বাংলাদেশ ছাত্রলীগ বা বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অন্যান্য যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে, সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলি, যেহেতু রাজপথে আসলে সবসময় আন্দোলন সংগ্রামের নেতৃত্ব বা একেবারে সামনের কাতারে ছাত্রলীগই থাকে, অতএব ছাত্রলীগেরকে সেই দায়টাও বহন করতে হয়, অভিযোগ বহন করতে হয়, সবকিছুই আসলে ছাত্রলীগকেই বহন করতে হয় একচেটিয়া ভাবে। দোষ আছে ছাত্রলীগের, ভুল করেছে ছাত্রলীগ হয়তো, কিন্তু যা ভুল করেছে তার চাইতে কয়েক হাজার গুণ তাকে বেশি বহন করতে হয়েছে দায়। এটা আসলে হয়তো ছাত্রলীগের দুর্ভাগ্যই, কিংবা অনেক বেশি ত্যাগ করার কারণে এটা হয়তো তাদের প্রাপ্যই ছিল এই দেশে। যাই হোক, আমি আবার ফিরছি এনার আপনার কাছে। যদি আপনার কাছে একটা প্রশ্ন, আচ্ছা, বিএনপির বিভিন্ন নেতাদেরকে, মানে যারা ধরা যাক জেলা পর্যায়ে রয়েছে বা বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচার করছে সংসদ নির্বাচনের জন্য, তারা নির্বাচনে আমরা দেখছি প্রচারণার সময় ইনিয়ে বিনিয়ে বারবার বলছে না ভোট দেবার ব্যাপারটা, কেউ সরাসরি বলছে, কেউ ইঙ্গিতে বলছে, বিভিন্ন ভাবে। কিন্তু তারেক জিয়া দেশে ফেরবার পরে সে নির্বাচন নিয়ে কথা বলছে, সবকিছুই বলছে, কিন্তু গণভোট নিয়ে সে একটা কোনো শব্দ উচ্চারণ করেনি এখন পর্যন্ত। সে একেবারে খুব সচেতন ভাবে এটাকে এড়িয়ে যাচ্ছে। যেই দলটা দাবি করে তাদের নেতা মুক্তিযুদ্ধে তার অনেক বড় একটা অবদান রয়েছে, সেক্টর কমান্ডার ছিলেন তিনি, স্বাধীনতার পক্ষের একটা শক্তি বলে দাবি করে তারা, কিন্তু তারা যদি মনে করে যে গণভোটটা আমরা কি মনে করছি সেটা আমাদের পার্সপেক্টিভ, বিএনপিও যদি মনে করে যে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা অবস্থান নেয়া, তাহলে তারেক জিয়া বা বিএনপি কেন স্পষ্টভাবে সেখানে দাঁড়াবার সাহসটুকু দেখাচ্ছে না? মানে শুধু কি ক্ষমতার লোভে যাচ্ছে, যে কোনো ভাবে আগে ক্ষমতা নিয়ে নিই, তারপরে যা করার করবো? মানে বিএনপির এই অবস্থাটা কেন, মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করা সত্ত্বেও? রাসেল ভাই, আমি যেটি মনে করি, বিএনপির এই অবস্থান এটি আজকের অবস্থান নয়। বিএনপির এই অবস্থান তাদের জন্মের অবস্থান। তাদের যে রুটের যে আদর্শিক জায়গা, সেই জায়গার প্রতিফলন আজকের এই নির্বাচনে তাদের যে অবস্থান। ভালো করে খেয়াল করে দেখবেন যে শুধুমাত্র ক্ষমতায় যাবার মোহে সারা বাংলাদেশে 18 দিনে, লাস্ট 1 মাসে 7 জন সংখ্যালঘু সম্প্রদায়ের আমাদের নাগরিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তারেক জিয়া কোনো কথা বলেছেন?
বিএনপি কোনো বক্তব্য দিয়েছেন? সারা দেশে শত শত প্রগতিশীল নেতাকর্মী, আওয়ামী লীগ নয়, প্রগতিশীল নেতাকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী, শিক্ষক নিগ্রহ, তারপর শিক্ষা অধিকার থেকে বঞ্চিত করা, ছাত্রত্ব বাতিল করা, সারা দেশের মানুষের উপরে অবর্ণনীয় নির্যাতন, তারেক জিয়া বা বিএনপি কি কোনো প্রতিবাদ করেছেন? সারা দেশে দ্রব্যমূল্যের যে লাগামহীন ঊর্ধ্বগতি, রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমজীবী মানুষের পেটে ভাত নাই, সারা দেশে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের বিনিয়োগ নাই, আমাদের কোনো কিছু নাই, নাই নাই নাই, শুধুমাত্র ক্ষমতায় যাবার মোহে তারেক জিয়া এবং বিএনপি ইউনূসকে ওই নির্বাচন পর্যন্ত যেতে যেতে বাংলাদেশ কিন্তু খালি হয়ে যাচ্ছে, অলরেডি খালি। আপনি দেখেন কোথাও গ্যাস নাই, সারা দেশে মানুষের ভিতরে কিন্তু একটা হাহাকার। এই 7 কলেজ নিয়ে যে জটিলতা, সেটি মোচন তো করতেই পারছে না, উল্টো সাধারণ মানুষের বক্তব্যগুলো শোনেন। এই ইউনূস এবং বিএনপি জামাত যারা এই ভাইয়া ভাইয়া মার্কা যে নির্বাচন করতে যাচ্ছেন, এই টোটাল প্রক্রিয়ার বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের জনগণ। তাদের ভিতরে যে গর্জে ওঠার মানসিকতা, সেটি কিন্তু লাস্ট কয়েকদিনের মানুষের অভিব্যক্তি খেয়াল করুন। সাধারণ মানুষ কি পরিমাণ ক্ষুব্ধ, মূলত ক্ষমতায় যাবার মোহে ঠিক 2001 থেকে 2006 যে ভয়াবহ বাংলাদেশ তারেক জিয়া উপহার দিয়েছিল, যেমন করে 10 ট্রাক অস্ত্র, 21শে আগস্ট গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা, সারা বাংলাদেশকে একটি জঙ্গির আখড়ায় পরিণত করা হয়েছিল, তারই একটি পূর্বাভাস হচ্ছে এই নির্বাচন। যে মিস্টার 10% হয়তো আগামী দিনে মিস্টার 20% হবে, সেটিরই একটি বাস্তবায়ন হচ্ছে এই নির্বাচন।